হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা শেষ ক্লাসে ওড টু আ নাইটেঙ্গেল এর সেকেন্ড স্ট্যান্জা অবধি পড়েছিলাম। আজকে আমরা স্ট্যান্জা নাম্বার 3 স্টার্ট করব। তো দেখা যাক কি বলছে। Fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known. The weariness, the fever and the freight, here where men sit and hear each other groan. Very important. আমরা কিডসের বায়োগ্রাফি অ্যানালিসিস শুরুতে যেটুকু করেছিলাম সেইখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে কিডস কিন্তু একটা ট্রেনিং নিয়েছিল, কিডস ভর্তি হয়েছিল ডাক্তার হওয়ার জন্য, সার্জারি, অ্যাপোথিক্যারি এগুলো নিয়ে কিডস কিছুকাল পড়াশোনা করেছিল। কিন্তু কিডসের যে সেন্সিটিভ কনস্টিটিউশন ছিল, তার যে সেন্সিটিভ মন মানসিকতা ছিল, সেইটা ডাক্তারি পড়বার জন্য বা ডাক্তারি প্র্যাকটিসের জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। তার জন্য কিডস ডাক্তারি ছেড়ে আবার কবিতা লেখার জগতেই ফিরে আসে। তো এইখানে যে ইমেজারি গুলো দেখাচ্ছে, যে মানুষের যে ইলনেস গুলো বলছে, ওয়ারিনেস, দ্য ফিভার এন্ড দ্য ফ্রেট, এগুলো সবই যেন কিডস এর সেই মেডিকেল ট্রেনিং এর জায়গা। এখানে কি বলতে চাইছে, ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ, সে নাইটেঙ্গেলের সাথে তার সাথেই মানে একদম মিশে যেতে চাইছে। যাক, এটা নিয়ে আমি ডিটেলে পরে বলছি। আমাদের যে সিলেবাস আছে সেটা খুব চ্যালেঞ্জিং, আমাদেরকে স্পিডটা একটু বাড়াতে হবে। Where palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies, where but to think is to be full of sorrow and leaden-eyed despairs, where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. তা প্রথমে কি বলছে যে নাইটেঙ্গেল, আমি তোমার সাথে, তুমি যে জঙ্গলের গভীরে আছো, আমি তোমার সাথেই তার মধ্যে ফেড হয়ে যেতে চাই, দূরে কোথাও মিলিয়ে যেতে চাই। কেন কিডস নাইটেঙ্গেলের সাথে দূরে মিলিয়ে যেতে চায়? কারণ কিডস যে জগতে আছে সেই জগতে সাফারিং, পেন এগুলো অত্যন্ত বেশি। এখান থেকে কিডস মুক্তি পেতে চাইছে, তার জন্য সে নাইটেঙ্গেলের সাথে তার জগতে মিশে যেতে চাইছে। এবং কিডস এটাও বলছে যে নাইটেঙ্গেল, তুমি তো জানো না, এই যে হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, নাইটেঙ্গেল জানে না আমাদের হিউম্যান ওয়ার্ল্ডের সাফারিং। দ্য বার্ড নাইটেঙ্গেল ইজ কমপ্লিটলি অবলিভিয়াস অফ দ্য সাফারিং অফ আওয়ার হিউম্যান ওয়ার্ল্ড। আমাদের সাফারিং গুলো কি কি? ওয়ারিনেস, দ্য ফিভার এন্ড দ্য ফ্রেট, মানসিক দুশ্চিন্তা, জ্বর, শরীর খারাপ। তারপরে আরো কি কি আছে? আমরা এইখানে কি শুনতে পাই? ওয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। আমরা কোনো হাসপাতালে গেছি, কোনো নার্সিং হোমে গেছি, কে কাকে আশ্বাস দেবে, কে কাকে সান্ত্বনা দেবে, কে কাকে বিশ্বাস দেবে, সবাই যেন যন্ত্রণাতে, কষ্টে গোঙাচ্ছে এবং একে অপরের গোঙানি শুনছে। ওয়ার palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies. এখানে যে ইউথের রেফারেন্সটা আছে, কিডস নিজের চোখের সামনে নিজের ভাই টম কিডসকে মারা যেতে দেখছে টিউবারকিউলোসিস রোগে, সেইখান থেকে তিনি এই কথাটা বলছে। Where but to think is to be full of sorrow and leaden-eyed despairs. কি আর বলবো, আমাদের এই মানে কিডস যে হিউম্যান ওয়ার্ল্ডে থাকে, আমরা যে হিউম্যান ওয়ার্ল্ডে থাকি, সেইটাতে কি আমরা সবসময় পাই? leaden-eyed despairs. লিডেন মানে কি? এটা লিড শব্দ থেকে এসছে। এই লিড শব্দের মানে কি? একটি ধাতুকে বোঝায় যেটিকে বলা হয় সীসা। সীসা খুব ভারী ধাতু। তো আমাদের জীবনে, আমাদের লাইফে এত বেশি ডেসপেয়ার, যেন দুঃখে আমাদের চোখ সীসার পাতার মতো ভারী হয়ে আসে। where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. আমাদের এই জগতে বিউটি cannot keep her lustrous eyes, যে সৌন্দর্য, সে সবসময় নিজের মধ্যে সৌন্দর্যকে ধরে রাখতে পারে না। আজ যে খুব সুন্দর, যার সৌন্দর্যে সারা জগৎ আকর্ষণ অনুভব করে, 5 বছর পর নতুন কোন সৌন্দর্য এসে তাকে রিপ্লেস করে। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ আওয়ার ওয়ার্ল্ড। কিডস ইজ ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট। এইসব কারণে কিডস এই ওয়ার্ল্ড ছেড়ে নাইটেঙ্গেলের ওয়ার্ল্ডে চলে যেতে চাইছে। অর নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো। আমাদের ওয়ার্ল্ডে বিউটি আর লাভ কোনোটাই ওরকম ভাবে স্থায়ী নয়। এইখানটাতে আলাদা করে সেরকম কিছু আর বলার নেই, তোমরা দেখে নেবে। ইউ পিপল উইল বি প্রোভাইডেড উইথ আ পিডিএফ। আমি যেটা বললাম এখানে সেটাই আছে। উই মাস্ট নট রিপিট। চলো আমরা যাই পরের স্ট্যান্জাতে।
Away, away, for I will fly to thee, not charioted by Bacchus and his pards, but on the viewless wings of poesy, though the dull brain perplexes and retards. Already with thee tender is the night, and happily the queen moon is on her throne, clustered around by all her starry face. But here there is no light, save what from heaven is with the breezes blown, through verdurous glooms and winding mossy ways. তাহলে সামারিতে কি বলছে? The speaker resolves to join the nightingale not through wine, symbolized by Bacchus, the god of wine, and his leopards, but through the viewless wings of poesy, poetry's imaginative power, despite the limitations of his mortal mind. Very important. তো আমরা কবিতার একদম শুরুতেই দেখছি যে কিটস বারবার করে হেমলকের রেফারেন্স দিচ্ছে, ওপিয়ামের রেফারেন্স দিচ্ছে, এবং এই রেফারেন্স গুলো শুনে তার পরের ইয়েতেই ও ড্রট ফুল অফ ভিন্টেজ এরকম ভাবে ওয়াইনের রেফারেন্স দিচ্ছে। তো এরকম বারবার করে ইনটক্সিকেটিং সাবস্টেন্সের কথা শুনে আমাদের যে কোনো কারণে মনে হতে পারে যে কিটস হয়তো কোনো ইনটক্সিকেটিং সাবস্টেন্সের উপর ভর করে সে নাইটেঙ্গেলের জগতে পৌঁছতে চাইছে। কিন্তু এইখানে যদি ভালো করে আমরা তাকাই তাহলে এই প্যারাতে এসে দেখবো, যে ফোর্থ প্যারাতে এসে দেখবো, কিটস এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে না, আমার ব্যাকাস মানে যে মদের দেবতা, সুরার দেবতা, তার বা তার সহযোগীদের কোনো হেল্পের দরকার নেই। আমি কি করব? আমি আমার যে পোয়েটিক ক্ষমতা আছে, ভিউলেস উইংস অফ পোয়েজি, আমার যে কল্পনা শক্তি আছে, আমি সেই কল্পনা শক্তির উপর বলিয়ান হই তোমার কাছে পৌঁছবো নাইটেঙ্গেল। He imagines being with the nightingale in a tender moonlit night, surrounded by stars, but acknowledges the darkness of his own world, lit only faintly by heavenly light filtering through the forest. তো কিটস এখানে ইমাজিন করছে যে সে নাইটেঙ্গেলের সাথে, নাইটেঙ্গেলের ওয়ার্ল্ডে চলে গেছে, এবং তার ফলে সমস্ত ব্যাপারটা কি হয়ে গেছে? টেন্ডার ইজ দ্য নাইট। খুব ভালো করে তোমরা ফ্রেজটা খেয়াল করবে। কিটসের এই যে টেন্ডার ইজ দ্য নাইট, এই ফ্রেজটা পরবর্তীকালের আরেকজন ঔপন্যাসিক, আমেরিকান ঔপন্যাসিকের এত ভালো লাগে যে তিনি একটি নভেল লেখে এবং নভেলটির লাইন তিনি দেন হচ্ছে, নভেলটির নাম, টাইটেল তিনি দেন হচ্ছেন টেন্ডার ইজ দ্য নাইট। তোমরা জানো সে নভেলিস্ট কে? সে নভেলিস্ট হলো বিখ্যাত আমেরিকান নভেলিস্ট এফ স্কট ফিটজেরাল্ড। এফ স্কট ফিটজেরাল্ডের মূলত বিখ্যাত দ্য গ্রেট গ্যাটসবি নামক নভেলটির জন্য। তারপরে কি বলছে যে he imagines being with the nightingale in a tender moonlit night surrounded by stars but acknowledges the darkness of his own world. তো কিটস কল্পনা করছে যে সে নাইটেঙ্গেলের সাথে টেন্ডার মুনলিট সারাউন্ডিং একটা নাইটে আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে হিউম্যান ওয়ার্ল্ডের ডার্কনেস সেটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দিস স্ট্যান্জা হাইলাইটস দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যাজ আ মিনস অফ ট্রান্সেন্ডেন্স দো স্টিল কনস্ট্রেন্ড বাই হিউম্যান লিমিটেশনস। তা এই জায়গাটাতে কি বলছে? এই স্ট্যান্জা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে পাওয়ার অফ ইমাজিনেশন আছে সেইটাকে যদি আমরা ঠিক করে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিন্তু যে সাইকোলজিক্যাল ক্ষমতা সেটা অনেকটা বেড়ে যায়। আমাদের মনকে কেউ অবরুদ্ধ করতে পারে না, এই ক্ষমতা পাওয়ার অফ ইমাজিনেশনের আছে। কিন্তু পাওয়ার অফ ইমাজিনেশন সবকিছু করতে পারলেও পাওয়ার অফ ইমাজিনেশন কোনটা করতে পারে না? পাওয়ার অফ ইমাজিনেশন আমাদের যে ফিজিক্যাল লিমিটেশন আছে সেইটাকে কিন্তু ওভারকাম করতে পারে না। কিটসের যেহেতু পাওয়ার অফ ইমাজিনেশন ছিল, সে তার পাওয়ার অফ ইমাজিনেশন দিয়ে এরকম ইমমর্টাল ওডস লিখে গেছে, কিন্তু সে নিজে কি ইমমর্টাল থাকতে পারলো? তাকে তো মাত্র 25 বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। Stanza 5. I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs, but in embalmed darkness gaze each sweet wherewith the seasonable month endows, the grass, the thicket, and the fruit tree wild, white hawthorn and the pastoral eglantine, fast fading violets covered up in leaves, and mid-May's eldest child, the coming mask rose full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. তো কিটসের এই যে ওট সিরিজ আছে সেই ওট সিরিজে ওট টু আ নাইটেঙ্গেল যে ঋতুর রূপ বর্ণনা করছে সেটা হচ্ছে সামার,
এবং আমাদের এই সিলেবাসে আরেকটি ওড আছে, ওড টু অটম বা টু অটম, সেইখানে আমরা শরতের রূপের বর্ণনা পাবো। তা এইখানে সামারের রূপের যে বর্ণনা দিয়েছে আমরা সামারিতে পড়ছি। তার আগে বলে নি, হথর্ন ইজ দ্য নেম অফ আ ফ্লাওয়ার, এগল্যান্টাইন, এগুলো বিভিন্ন ধরনের ফুল। আর সব থেকে এখানে ইম্পর্টেন্ট ফুল হলো মিড মেস এল্ডেস্ট চাইল্ড, মাস্ক রোজ, গোলাপ, বুনো গোলাপ, যার গন্ধ ভীষণ সুন্দর। In the darkness of the forest, the speaker cannot see the flowers around him, but senses their fragrance and beauty, imagining the blooms of May, hawthorn, eglantine, violets and the mask rose. তাহলে কবি নিজেই বলে দিচ্ছে যে যে টাইমের ব্যাকগ্রাউন্ডে কবিতা লেখা হয়েছে, দ্যাট ইজ সামার, দ্য মান্থ অফ মে। এবার কবি এখানে যেটা দেখাতে চাইছে যে জঙ্গলটা খুব অন্ধকার, এক্স্যাক্টলি কোনটা কি ফুল সেটা বলা যাচ্ছে না, সে অনুমান করছে। কিন্তু মোদ্দা কথা, সে যে জঙ্গলে আছে, জঙ্গলের যে অন্ধকারে আছে সেটা সৌরভময়, সেটা সুগন্ধময়। সেখানে সে এই যে ইনসেন্স বলছে, ইনসেন্স মানে কি ধূপকাঠি, তাহলে ইনসেন্স বা এই পারফিউম, এই সবকটাই কিসে ইন্ডিকেট করছে যে কবি একটা অনেক পরিমাণ ফুলের ঘ্রাণ ঘেরা জায়গাতে আছে, যেখানে নাইটেঙ্গেলের সঙ্গীত তাকে আনন্দে পাগল করে দিচ্ছে। আবার এট দ্য সেম টাইম সে নিজের যে মর্টালিটি, তার যে নিজস্ব যে ফিজিক্যাল ফ্রেলিটি, সেটাকে কিন্তু সে অস্বীকার করতে পারছে না। এই টানাপোড়েন এই কবিতার একটি চমৎকার এসেন্স। This sensory immersion in an unseen, fragrant world creates a dreamlike atmosphere, blending the real and the imagined. সেন্সারি মানে কি, যেটা আমাদের ইন্দ্রিয়র দ্বারা আসছে। ইমার্শন মানে কি, কবি এই থটে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে দিয়েছে। সেটা কি থট, যে একটা আনসিন, দেখতে পাচ্ছি না, কিন্তু সুগন্ধ আছে, সৌরভ আছে, সেরকম একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ারে কবি নিজেকে নিমজ্জিত করে দিয়েছে। আর সেটা সে এত সুন্দর করে করেছে যে কোথায় যে রিয়ালিটি শেষ হচ্ছে আর ইমাজিনেশন শুরু হচ্ছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। The stanza reflects the speaker's deep connection to nature through imagination, despite the absence of visual clarity, and underscores the nightingale's song as a guide in this sensory darkness. এই স্ট্যান্সাটা দিয়ে এখানে তার যে ডিপ কানেকশন আছে নেচারের সাথে, সেইটাকে দেখানো হচ্ছে। আর এইখানে কোনো কিছুকে যে পুরোপুরি কংক্রিট ভাবে না দেখেও তাকে যে তীব্রভাবে ভালোবাসা যায়, তার মধ্যে যে ফেড হয়ে যাওয়া যায়, ইমার্স করে যাওয়া যায়, সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে। স্ট্যান্জা 6 এ আমরা আসবো। ডার্কলিং আই লিসেন, এখানে ডার্কলিং মানে বোঝানো হচ্ছে বার্ড, মানে যে নাইটেঙ্গেল আছে তাকে বোঝানো হচ্ছে। সে অন্ধকার থেকে গানটা গাইছে বলে তাকে দেখা যাচ্ছে না বলে তাকে ডার্কলিং বলা হচ্ছে। ডার্কলিং আই লিসেন and for many a time I have been half in love with easeful death. Very important line. কিডস এর মধ্যে আমরা এখানে বারবার করে মৃত্যু চেতনা দেখবো, এখানে তো দেখতেই পাচ্ছি। এর পিছনে একটা কারণ আমাকে বলতেই হবে, কিডস জানতো যে টিউবারকিউলোসিস তার জন্য ওয়েট করছে এবং আ পেইনফুল ডেথ ইজ ওয়েটিং ফর হিম। কিডস সেটা কেই বা সেটা চায়, কিডস কেন, সেটা কেউই চায় না। তো কিডস এর এই পাখির গান শুনতে শুনতে মনে এত আনন্দ, তার মনে হচ্ছে আমার লাইফ তো ফুলফিলড হয়ে গেছে, তা আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই তাহলে আমার কিন্তু আর কোনো আফসোস নেই। নাইটেঙ্গেলের মিউজিকটা এখানে তার মনের মধ্যে এমনই প্রোফাউন্ড হ্যাপিনেস ইয়েট মেলানকলি একটা ফ্লেভার তৈরি করছে। Called him soft names in many a mused rhyme to take into the air my quiet breath. মৃত্যুকে আমি কত সুন্দর সুন্দর প্রেমময় নামে ডেকেছি, যে আমার শ্বাসকে তুমি বাতাসে ভাসিয়ে নিয়ে যাও, আমাকে এই দেহের কারাগার থেকে মুক্তি দাও। Now more than ever seems it reach to die, to seize upon the midnight with no pain, while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, still wouldst thou sing and I have ears in vain, to thy high requiem become a sword. Listening to the nightingale in darkness, the speaker confesses a recurring fascination with death. Recurring fascination মানে কি, এই মৃত্যুকে নিয়ে ফ্যাসিনেশনটা বারবার করে আসছে। Having romanticized it in poetry as a gentle release,
The bird's ecstatic song makes death seem particularly appealing now as a way to escape pain and merge with the eternal moment. এমনিতে যখন কেউ মারা যাবে তখন তার চারপাশে ওষুধের শিশি থাকবে, সে কাশছে, সে কষ্ট পাচ্ছে, ওখানে বেড প্যান পড়ে আছে, ওখানে আত্মীয় স্বজনরা জটলা করছে। এটা হচ্ছে নর্মাল একটা সিনারিও। এরকম ভাবে একদিকে আছে মৃত্যুর অপশন, আরেকদিকে কি এরকম বিকাল 6টা-7টা বাজে, সূর্য প্রায় ডুবে গেছে, শ্যাডোজ নাম্বারলেস, নাইটেঙ্গেল গান গাইছে, অজস্র ফুল, বুনো গোলাপ, কস্তুরী ইত্যাদির গন্ধ যেটাকে এমবাম্প ডার্কনেস বলছে, এবং একজনের মনে হচ্ছে ইয়েস আই হ্যাভ ফুলফিলড মাই লাইফ, আমার জীবনে আর কিছু চাওয়ার বা পাওয়ার নেই, এখন তো আমার মরে গেলে বেশ হয়। তাহলে এই দুটো মৃত্যুর যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে এখানে কিডস যে মৃত্যুকে চাইছে সেটাই সব থেকে অ্যাপিলিং হলো কিনা? তাহলে কিডস এখানে এমন একজন রোমান্টিক পোয়েট যাকে ভালো করে যদি কেউ পড়ে, তাহলে মনে হয় যেন মৃত্যুর প্রেমেও যেন পড়া যায়। আর আরো একটা বড় কারণ, এমনিতে মৃত্যুতে অনেকটা পেন আছে, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু এই মৃত্যুকে দেখাচ্ছে কি হিসেবে? জেন্টাল রিলিজ হিসেবে দেখাচ্ছে। However, he realizes that even in death, the nightingale would continue singing while he would be reduced to lifeless earth, unable to hear. This stanza explores the tension between the allure of death as an escape and the enduring vitality of the nightingale song. মানুষের যে নশ্বর শরীর, সেটা তো সে মারা যাবেই। নাইটেঙ্গেলেরও একটা নশ্বর শরীর আছে, কিন্তু নাইটেঙ্গেলের যে গান আছে, এই গানটা যে বিউটি, যে সেন্সেশন তৈরি করছে, সেগুলো তো নশ্বর তো নয়, সেগুলো তো ইমমর্টাল। এই স্ট্যান্জাতে এইটাকে হাইলাইট করা হচ্ছে। স্ট্যান্জা 7, Thou wast not born for death, immortal bard. No hungry generations tread thee down. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. তা বলছে নাইটেঙ্গেল, তুমি কখনোই মরবে না, নট বর্ন ফর ডেথ, ডেথ ক্যানট ক্লেম ইউ, ইউ আর ইমমর্টাল। তাহলে কি নাইটেঙ্গেলের দেহটা ইমমর্টাল? না, নাইটেঙ্গেল যে গানটা গাইছে এবং এই গানটা যে সেন্সেশন তৈরি করছে, ইমমর্টাল কিন্তু সেইটা। No hungry generations tread thee down. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. আজকে আমি যে তোমার এই গান শুনে এরকম আনন্দে আমার মনটা উদ্বেলিত হচ্ছে, সেই গান কিন্তু আজকে আমি প্রথম শুনছি এরকম না। এই গান অ্যানশিয়েন্ট টাইমসে, প্রাচীন কালে একজন সম্রাট শুনেছে, সে তার মতো করে মুগ্ধ হয়েছে। একজন ক্লাউন, ক্লাউন মানে কি? সম্রাটের তুলনায় যে অনেক নিচু স্ট্যাচারে আছে, তাকে যে সবসময় সার্কাসের ভাঁড় হতে হবে সেরকম ব্যাপার না, সেটা একটা মানে হতে পারে। মানে এখানে বোঝাতে চাইছে এম্পারার মানে যে অনেক উঁচু র্যাঙ্কে আছে, আবার যে ক্লাউন বা পেজেন্ট যে অনেক নিচু র্যাঙ্কে আছে, তাদের দুজনকেই, সব পক্ষকেই কিন্তু নাইটেঙ্গেলের গান একটা রেস্ট, একটা রিপোজ, একটা আনন্দ, ডিলাইট দিতে পারে। Perhaps the self-same song that found a path through the sad heart of Ruth when sick for home she stood in tears amid the alien corn. এই জায়গাটা আমাদের একটুখানি বুঝতে হবে। হু ইজ রুথ? এটা মানে এটি একটি গ্রিক মিথোলজির অংশ। খুব সংক্ষেপে বলি, রুথ একটি মেয়ে ছিল, সে জঙ্গলে হারিয়ে গেছিল। তো সে একটি গান শুনে শুনে আবার পথ চিনে চলে এসেছিল। তাহলে নাইটেঙ্গেল হয়তো তোমারই এরকম কোনো গান শুনে রুথ আবার পথ ফিরে পেয়েছিল। তাহলে এইটাকে যদি আমরা মেটাফরিক্যালি দেখি, পথ হারিয়ে গেছে মানে কি? আমি জীবনে মিনিং খুঁজে পাচ্ছি না। আবার নাইটেঙ্গেলের যখন গান শুনছি, সেটা আমাকে এমন ভাবে মোটিভেট করছে, আমি যেন আমার জীবনে মিনিং বা পথ খুঁজে আমি পাচ্ছি। The same that oft times hath charmed magic casements opening on the foam of perilous seas in fairy lands forlorn. এইটা পুরোটাই রুথের ইমেজারিটাকেই ফার্দার বলেছে। আমরা সামারি তার একটুখানি দেখে নিই। The speaker reflects on the nightingale's immortality not as a single bird, but as a symbol of enduring song, untouched by human mortality or the passage of time. এই যে বললাম যে নাইটেঙ্গেলের যে একটা এমনিতে
ফ্লেশলি স্ট্রাকচার আছে তার একটা লিমিটেশন আছে, 2 বছর 4 বছর 5 বছর হোয়াট এভার, কিন্তু তার যে সং আছে এন্ডিউরিং হোয়াট ইট ক্যান এন্ডিওর প্যাসেজ অফ টাইম, সেটা ইমমর্টাল। ইটস সং হ্যাজ বিন হার্ড অ্যাক্রস হিস্ট্রি বাই এম্পারার্স অ্যান্ড পেজেন্টস alike and perhaps by biblical root longing for home or in mythical settings at magic casements in enchanted lands. The stanza elevates the nightingale to a timeless universal symbol of beauty and inspiration transcending human suffering and history. এইখানে আমরা একটা ছোট্ট জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে এই স্ট্যান্জা 8 যাওয়ার আগে আমরা একটু বুঝে নিই, সেটাকে বলা হয় হচ্ছে সোল মেকিং। হোয়াট ইজ সোল মেকিং? সোল এখানে আত্মা, মেকিং তা আত্মা এরকম আবার তৈরি করা যায় নাকি? তো কিডস এখানে কনসেপ্টটা যেটা দিচ্ছে যে মানুষের একটি আত্মা থাকে, কিন্তু সেই আত্মাটাকে তোমার যদি প্রপারলি তৈরি করতে হয়, যেভাবে কোষ্টি পাথরে ঘষতে ঘষতে বা গ্রাইন্ডিং স্টোনে ঘষতে ঘষতে কোনো কিছু একটা নির্দিষ্ট তার শাইন পায়, সিমিলারলি আমরা আমাদের জীবনে যত বেশি পরিমাণ সাফার করব, যত বেশি পরিমাণ চ্যালেঞ্জেসকে ফেস করব, তত বেশি করে আমাদের আত্মা যেন গঠিত হবে। কিডসের এটাই ছিল হচ্ছে মেন ফিলোসফি, সোল মেকিং। এর জন্য আমরা দেখব এর জন্য আমরা দেখব যে কিডসের জীবনে ফিজিক্যাল কারণে, ফাইন্যান্সিয়াল কারণে, রোমান্টিক কারণে প্রচুর ক্রাইসিস আসছে। আমরা যখন পরবর্তীকালে টু অটম পড়বার আগে কিডসের বায়োগ্রাফি একটুখানি জানবো, তখন দেখবো যে কিডস মাত্র 8 বছর বয়সে বাবাকে এবং 12-14 বছর বয়সের মধ্যে মাকে হারাচ্ছে। কিডসের মধ্যে আমরা একটা প্রচন্ড টিনেজ অ্যাঙ্গার দেখবো। এবার সেই টিনেজ অ্যাঙ্গারকে কিডস চ্যানেলাইজ করছে কিসে? একটা সময় কিডস খুব মানে ফিস্ট ফাইট, মানে হাতাহাতি মারামারিতেও জড়িয়ে পড়তো। তারপরে কিডস সেটাকে পুরোপুরি চ্যানেলাইজ করছে কিসে? পোয়েটিক ক্রিয়েটিভিটিতে। এই পুরো প্রসেসটাই হচ্ছে সোল মেকিং, যে যে সমস্ত সাফারিং চ্যালেঞ্জ আসবে সেগুলো আমাকে আনমেক করবে না, সেগুলো আমাকে ডিস্ট্রয় করবে না, সেগুলো আমাকে মেকিং করবে, মেকিং এর দিকে নিয়ে যাবে, সেগুলো আমাকে ক্রিয়েট করবে। ভেরি ইম্পর্টেন্ট কিডসের সোল মেকিং প্রসেস আর ফিলোসফি নিয়ে আমরা বললাম। এবারে আসা যাক স্ট্যান্জা 8-এ। Forlorn, the very word is like a bell to toll me back from thee to my soul self. এতক্ষণ অব্দি স্ট্যান্জা 7-এ আমাদের কবি কখনো নাইটেঙ্গেলের সাথে তার জঙ্গলের মধ্যে চলে গেছে, কখনো সে কোনো মিথিক্যাল ওয়ার্ল্ডে চলে গেছে, এইভাবে সে অনেক কিছু এক্সপ্রেস করেছে। কিন্তু এখন স্ট্যান্জা 8-এ এসে এই ফরলর্ন শব্দ দিয়ে সে যেন ফিরে আসছে কোথায়? এই শব্দটা যেন একটা বেলের মতো, ঘন্টার মতো, যেরকম ঘন্টা বাজলে আমরা বুঝতে পারি রিসেস শেষ হয়ে গেছে, বাইরে থেকে এসে আমাকে আবার কাজে ঢুকতে হবে। কিডসও যেন নিজের ইমাজিনেটিভ ওয়ার্ল্ড থেকে, যে ওয়ার্ল্ডে সে সাময়িকভাবে এসকেপ করেছিল, সেইখান থেকে সে আবার ফিরে আসছে তার রিয়ালিটিতে, তার বাস্তবের ওয়ার্ল্ডে, যেখানে তার শরীর ক্রমশ ক্ষয়িষ্ণু, যেখানে তার ভালোবাসা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, যেখানে সে তার চোখের সামনে নিজের ভাই টমকে মারা যেতে দেখছে, যে জগতে তার বাবা মা দুজনের কেউই নেই, এরকম একটা প্রচন্ড পেইনফুল ওয়ার্ল্ডে সে যেন আবার গ্র্যাজুয়ালি রিটার্ন করছে। Adieu মানে গুড বাই, adieu the fancy cannot cheat so well and she is fame to do, deceiving elf, adieu, adieu. Thy plaintive anthem fades past the near meadows, over the still stream, up the hillside, and now 'tis buried deep in the next valley glades. Was it a vision or a waking dream? Fled is that music, do I wake or sleep? Very important, আমাদের লাস্ট এটা স্ট্যান্জা আমরা আরেকবার একটুখানি দেখে নিই। Forlorn, the very word is like a bell to toll me back from thee to my soul self. ঠিক আছে, deceiving elf, deceiving মানে যে বোকা বানায়। ঠিক আছে, এই জায়গাটা তো পড়া হয়ে গেছে, এবারে আমরা সামারি থেকে ভালো করে এটার মানেটা বুঝি।
The word forlorn from the previous stanza pulls the speaker back to his solitary mortal reality, breaking the spell of his imaginative escape. যেটা বললাম, এই forlorn এই শব্দটা তাকে যেন স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে আছড়ে দিচ্ছে। He bids farewell to the nightingale, acknowledging that imagination, fancy, cannot fully sustain the illusion of transcendence. তো একদম শেষে এসে সে এটা স্বীকার করছে, ফেয়ারওয়েল করছে, বলছে যে ইমাজিনেশন টেম্পোরারি রিলিফ দিতে পারে, কিন্তু পুরোপুরি যে রিলিফ দেবে, সবসময় যে সে রিলিফটা যে পাবে সেটা কিন্তু না। তার জন্য কি বলছে, ইলিউশন অফ ট্রান্সেন্ডেন্স। আমি ইমাজিন করছি সে আমার নাইটিঙ্গেলের গান শুনে মনে খুব ডিলাইট হোক বা কোনো ইনটক্সিকেটিং সাবস্টেন্স কনজিউম করে হোক, কিন্তু সেটা কতক্ষণের জন্য, 3 মিনিট, 30 মিনিট, 3 ঘন্টা অথবা 3 দিন, সেটা তো কখনো আমার লাইফ টাইমের লাইফ লং রিয়ালিটি তো হতে পারে না। সেইটা কিডস এখানে বলছে। The bird song fades into the distance, leaving the speaker questioning whether the experience was a vision or a dream. পাখির যে গানটা সেটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে দূরে, আর আমাদের স্পিকারকে একটা কোয়েশ্চেনিং এর মধ্যে, একটা মানে দ্বন্দ্বের মধ্যে রেখে দিচ্ছে যে সে যেটা এক্সপেরিয়েন্স করলো সেটা কোনো ভিশন ছিল না সেটা কোনো ড্রিম ছিল। The stanza concludes with the ambiguity as he wonders if he is awake or asleep, highlighting the fleeting nature of the imaginative connection with the nightingale. তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারি? কনক্লুশনে আমরা এই জায়গাতে আসতে পারি যে এই যে পুরো কবিতাটি আছে, এই কবিতাটি 3টে থেকে 4টে পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা কি, এই কবিতাটাতে 8টি স্ট্যান্জা আছে, প্রত্যেকটিতে 10টি করে লাইন, 80 লাইনের কবিতা। তো এই 80 লাইনের কবিতার মধ্যে প্রথম 65 to 70 লাইন দিয়ে কিডস এখানে কি বোঝাচ্ছে? কিডস এখানে বোঝাচ্ছে যে এরকম হলে কিরকম হতো, বা ওরকম হলে কিরকম হতো। এখানে সে তার ইমাজিনেশন, সেনসুয়ালিটি, তারপরে হিজ প্রোনেস টু গ্রিক অ্যালিউশনস, ঠিক আছে, মিথোলজিক্যাল অ্যালিউশনস, এগুলো সব ব্যবহার করে একটা অদ্ভুত সুন্দর বাবল তৈরি করছে। তারপরে একদম স্ট্যান্জা 8-এ এসে নিজেই সেই বাবলটাকে বার্স্ট করে দিচ্ছে, ফরলন বলছে, ফেড বলছে, আডিউ বলছে, এবং বলে দিচ্ছে যে ইমাজিনেশন কখনোই সেটা পারে না। আবার শেষে এসে সে এটাও বলছে যে আমি কি মানে অ্যাওয়েক অর আসলিপ, আমার এটা কি ভিশন নাকি আমার এটা ড্রিম। ড্রিম মানে কি? ড্রিম মানে হ্যাঁ দেখেছি দেখেছি ভুলে যাব, কোনো ব্যাপার না। আর ভিশন মানে কি? যে আমি কিছু একটা দেখেছি, ভিশন, হি ইজ আ ভিশনারি পার্সন, মানে কি? মানে তার ভিশনের পিছনে যেন কিছু একটা ফিলোসফি আছে। তাহলে কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে এই কবিতাটিকে তুমি কোন পর্যায়ে ফেলবে, ড্রিমে না ভিশনে, আমি তো পার্সোনালিটিকে ভিশনের পর্যায়ে ফেলবো। তার কারণটি হচ্ছে কবিতাটি লেখা হয়েছে 1820-21 সালে, আজকে 2025 সাল। তাহলে এটি যদি শুধুমাত্র ড্রিম হতো তাহলে কি 205 বছর অনস্লট অফ টাইম এটি সহ্য করতে পারতো? তা লিটারেচারের কোনো ডেফিনিটিভ আনসার হয় না। তোমরা পুরো কবিতাটি পড়লে আমি আশা করব যে এই কবিতাটির যে রিচ ইমেজারি, সিম্বলিজম, পোয়েটিক ডিভাইস, কিডস এগুলো দিয়ে আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করেছে, তোমরা নিজেরাও এই কবিতাটি বারংবার করে পড়বে। আমরা পরের ক্লাসে ওড টু অটম শুরু করব, কিন্তু তার আগে এই ওড টু অটম এবং নাইটিঙ্গেলকে ভালোভাবে বোঝার জন্য আমরা কিডস থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন করব পরের ক্লাসে, সাইকোবায়োগ্রাফি অ্যানালিসিস করব, তারপরে আমরা ওড টু অটমে ঢুকবো। তোমাদের সকলকে দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের থেকে স্বাগত জানাই। ইউ পিপল হ্যাভ চোজেন ইট কারেক্টলি। তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।